হাই। তো ওয়েলকাম সবাইকে T20 টেস্ট সিরিজে। তো প্রায় নিট কাছেই চলে এলো। জানি যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদের হার্টবিট এখন টপ লেভেলে পৌঁছে গেছে। তো দেখো, কোশ্চেন ইজি হবে আশা করি। আর খুব ভালোভাবে এই কদিন রিভিশন করতে থাকো। আপাতত 25 তারিখ অবধি তোমরা ফুল টেস্ট দিতে থাকো, তারপর অ্যানালাইসিস করা শুরু করবে আর রিভিশন করবে। এই প্রসেসে এগোলে আমার মনে হয় ভালো হয়। ঠিক আছে, চলো T20 টেস্ট সিরিজের টেস্ট নম্বর 13। আচ্ছা, টেস্ট নম্বর 12-এর কোশ্চেন নম্বর 9টা একটু প্রবলেম ছিল, সেটা দেখে নিও। সেটা হচ্ছে আরএক্সকে যদি তুমি এজিসিএন দাও তাহলে হয়ে যায় আরএনসি। হয়েছে, আরএক্সকে যদি এজিসিএন দাও আরএনসি, আর যদি আরএক্সকে এজিএনও2 দাও তাহলে তৈরি হয়ে যাবে আরএনও2। এই দুটো একটু চেক করে নিও, হ্যাঁ, আর NO2 তৈরি হয়ে যাবে। তো আর বাদ বাকি হয়েছে। আর এখানে যদি আরএক্সকে যদি তুমি NaCN দাও তাহলে তৈরি হয়ে যাবে RCN, আর আরএক্সকে যদি তুমি NaNO2 দাও তাহলে তৈরি হয়ে যাবে RONO। এরকম কম্পাউন্ড তৈরি হবে। এই দুটো একটু চেক করে নিও। হয়েছে, চলো তাহলে T20 টেস্ট সিরিজের ফার্স্ট কোশ্চেন দেখবো 13, টেস্ট নম্বর 13-এর। কী বলছে? বলছে দ্য কারেক্ট শেপ অ্যান্ড হাইব্রিডাইজেশন অফ ClF3। তাহলে কম্পাউন্ডটা কে আছে? ClF3। তাহলে হাইব্রিডাইজেশন নম্বর কীরকম বার করতে হয়? হাইব্রিডাইজেশন নম্বর সমান সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন প্লাস মনোভ্যালেন্ট সাইড অ্যাটম। আর মনোভ্যালেন্ট কারা হয়? হাইড্রোজেন না হয় হ্যালোজেন, প্লাস কোনো নেগেটিভ চার্জ থাকলে আর মাইনাস কোনো পজিটিভ চার্জ থাকলে, ডিভাইডেড বাই কী করে দিতে হবে? 2। আচ্ছা, এখানে সেন্ট্রাল অ্যাটমটাকে এ হবে সেন্ট্রাল অ্যাটম, আর এই তিনটে হবে কি? সাইড অ্যাটম হয়েছে। তাহলে এখানে তুমি যোগ করে দেখো, তাহলে H = সেন্ট্রাল অ্যাটমের আর Cl গ্রুপ 17-এর, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? এই লাস্ট ডিজিটটাই, তাহলে কত হবে? ভ্যালেন্স ইলেকট্রন 7 প্লাস মনোভ্যালেন্ট কটা আছে? 3, আর কোনো চার্জ নেই, তাহলে যোগ করার দরকার নেই। তাহলে কত আসবে বলো দেখি? 10/2, তার মানে 5। তাহলে 5-এ কী হাইব্রিডাইজেশন হয়? 5-এ হাইব্রিডাইজেশন হবে sp3d। হয়েছে, তাহলে এর হাইব্রিডাইজেশন নাম্বার কত? 5। আর বন্ড পেয়ার কত আছে বলো? 3টে সাইড অ্যাটম। এটা সমান কত হবে? সাইড অ্যাটম সমান হবে। তাহলে লোন পেয়ার কত হবে বলো দেখি? 5 - 3, তার মানে কত? 2। আর 2 লোন পেয়ার হাইব্রিডাইজেশন 5 কেমন আঁকা হবে বলো দেখি? Cl দুটো লোন পেয়ার এরকম থাকবে, আর 3টে F এরকম থাকবে। হয়েছে, তাহলে এর শেপটা কী হচ্ছে বলো দেখি? এইটা টি শেপ হচ্ছে। কারণ কি? এই লোন পেয়ার দুটো লোন পেয়ার শেপে কোনো দিন দেখাই হয় না। তাহলে লোন পেয়ারটাকে যদি তুমি এরকম ধরো, লোন পেয়ার আমি না ধরতাম তাহলে কেমন হতো? এরকম হতো। ঠিক আছে, এই পিকচারটাকে আমি এরকম ভাবতাম, তাহলে কী রকম লাগতো দেখো? টি শেপ মতো, কারণ শেপে লোন পেয়ারটাকে দেখাই হয় না। তাহলে কোন অপশানটা হবে বলো? টি শেপ অ্যান্ড sp3d হাইব্রিডাইজড। হয়েছে, চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে হুইচ ওয়ান ইজ নট দ্য ইন্টারফিয়ারিং রেডিক্যাল। তাহলে ইন্টারফিয়ারিং রেডিক্যাল কারা হয় জানো কি? সেটা ট্রিগ একটা বলে দিই। ট্রিগ একটা কি? অল সাবজেক্ট ফেল উইথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। এ ফর হচ্ছে কি বলে দেখি? AsO4 3-, আর এস ফর হচ্ছে কি? SiO4 4-, এফ ফর হচ্ছে ফ্লোরিন মাইনাস, পি ফর হচ্ছে ফসফেট, আর সি ফর হচ্ছে কি? অক্সালেট, আর বি ফর হচ্ছে বোরেট। তাহলে এরাই হচ্ছে ইন্টারফিয়ারিং রেডিক্যাল। তাহলে কে ইন্টারফিয়ারিং রেডিক্যাল নয়? তাহলে দেখো, এ তো ইন্টারফিয়ারিং রেডিক্যাল, এও ইন্টারফিয়ারিং, তাহলে এ হবে ইন্টারফিয়ারিং রেডিক্যাল নয়। তাহলে ট্রিকটা বুঝতে পারলে? ট্রিকটা হচ্ছে কি?
অল সাবজেক্ট ফেল উইথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, মানে প্রত্যেকটা সাবজেক্ট ফেল সাথে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এরকম মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে দ্য মোলার মাস অফ এ কম্পাউন্ড এক্স হুচ, এত মোল ওয়েট হচ্ছে এইটা। তাহলে দেখো বলছে 0.05 মোলের ওয়েট হচ্ছে কত, 9 গ্রাম। তাহলে 1 মোলের ওয়েটই মোলার মাস, 1 মোলের ওয়েটই কি গ্রাম অ্যাটমিক মাস, আর গ্রাম অ্যাটমিক মাসকেই কি বলা হয়, মোলার মাস। তাহলে 1 মোলের মাস কত হবে বলো, 9/0.005। তাহলে এইটা ক্যালকুলেট করলে কত আসবে, কত দেওয়া আছে 0.05, এটা 0.05 হবে, 0.05। তাহলে কত আসবে বলো, 9/5 ইন্টু 100, তাহলে এটা করলে আসবে 980। কি বুঝতে পারলে কিনা বলো, তাহলে 980 পার মোল। তাহলে এর অ্যাটমিক ওয়েট কত হবে বলো, 980। তাহলে এত মোলে যদি এত গ্রাম থাকে, 1 মোলে কত থাকবে, জাস্ট সিম্পল ভাগ করে দিলেই হবে। তার কারণ কি 1 মোলই আমার গ্রাম অ্যাটমিক মাস, আর সেই গ্রাম অ্যাটমিক মাসকেই কী বলা হবে, মোলার মাস। তাহলে মোলার মাস বের করতে চেয়েছিল কম্পাউন্ডটা। চলো নেক্সট কোশ্চেন কী বলছে, আইডেন্টিফাই দ্য এক্স অ্যান্ড ওয়াই অফ দ্য গিভিন রিয়াকশন। তাহলে CH3CN দেওয়া আছে আর PHMgBr। তাহলে CH3CN কেমন আঁকা হয় দেখো, CH3C ট্রিপল বন্ড N, তাতে কী দেওয়া আছে দেখো, PHMgBr। তাহলে গিগনার রিয়েজেন্ট দেখা মাত্র কী করবে, এটা প্লাস আর এটা মাইনাস, বুঝেছে। তাহলে এই মাইনাসটাকে এখানে অ্যাটাক করবে, এটা উঠে যাবে। তাহলে কী তৈরি হয়ে যাবে দেখো, CH3C ডবল বন্ড N আর MgBr প্লাস আর N মাইনাস, আর এখানে কি জুড়ে যাবে, একটা পিচ। আর তারপর তাকে জল করে দিলে C ডবল বন্ড Nকে হাইড্রোলিসিস করে দিলে সবসময় C ডবল বন্ড O হয়। তাহলে একে হাইড্রোলিসিস করার পর কী তৈরি হবে, CH3C ডবল বন্ড OPH। তাহলে এইটা ছিল এক্স। দেখো দেখি এক্স কোনটা আছে, তাহলে এক্স এটা তো হবে না, এক্স এটাও হবে না, হয় এটা হবে না হয় এটা হবে। তারপর ওয়াই চেক করো, তাহলে একে দেওয়া আছে NaBH4। তারপর একে যদি আমি NaBH4 দিই, তাহলে কি হবে দেখো, অ্যালকোহলে তৈরি হয়ে যায় না কি, CH3COH সোডিয়াম বোরোহাইড্রেট কিটোনকে কি 2 ডিগ্রি অ্যালকোহলে পরিণত করে দিবে না। তাহলে দেখো 2 ডিগ্রি অ্যালকোহল কোন অপশানে আছে, এই দুটো তো অপশান বাদই গেছে, এই দুটো অপশান। তাহলে হয় এটা হবে না হয় এটা, তাহলে তো এটা তো অ্যালকোহল তৈরি করেনি, তার মানে কোনটা হবে, এইটা। তাহলে কারেক্ট অপশান কোনটা হবে, এই অপশানটা। বুঝতে পারলে, এখানে পিএইচটা ঘোরানো আছে, ডান দিকে আছে, তোমরা আবার দেখে আবার গড়বড়িয়ে যাও না, পিএইচটা এদিকে আছে, এদিকে জাস্ট ঘুরিয়ে লিখলে হবে। চলো নেক্সট কোশ্চেন কী বলছে, হুইচ পেয়ার অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড হ্যাজ 2 লোন পেয়ার অফ ইলেকট্রন অফ সেন্ট্রাল মেটাল। তাহলে লোন পেয়ার অফ ইলেকট্রন বের করতে আগে হাইব্রিডাইজেশন নম্বর বের করতে হবে। তাহলে এর হাইব্রিডাইজেশন নম্বর কত হবে, 6 + 4/2, তাহলে কত হবে 5। তাহলে এর বন্ড পেয়ার কত আছে বলো, 4। তাহলে লোন পেয়ার কত আছে বলো দেখি, 5 - 4, তাহলে একটা লোন পেয়ার আছে, একটা লোন পেয়ার। 2 লোন পেয়ার, তাহলে SF4 বলা, তো তাহলে এই অপশানটা হলো না, তাহলে SF4 বলা এই অপশানটাও হবে না। এরপরে দেখো কোনো একটা চেক করে নাও, এদের দুজনের মধ্যে XgF4, তাহলে এর হাইব্রিডাইজেশন নাম্বার কত বের হবে বলো, 8 + 4/2, তাহলে 6। তাহলে বন্ড পেয়ার কত আছে বলো, বন্ড পেয়ার আছে 4, সাইড অ্যাটমিক বন্ড পেয়ার হবে, এক্ষুনি বলে এলাম। তাহলে লোন পেয়ার কত হবে, 6 - 4, তাহলে কত হবে 2। তার মানে XgF4 তো হবে। এবার বের করি ধরো ClF3, তাহলে এক্ষুনি বের করে এলাম এই কম্পাউন্ডটার কত হবে, 7 + 3/2, কত হবে 5। তাহলে বন্ড পেয়ার কত আছে, বন্ড পেয়ার সমান হচ্ছে 3, তাহলে লোন পেয়ার কত হবে 5 - 3 সমান কত 2। তাহলে কোন অপশানটা হবে বলো দেখি, এই অপশানটা হবে, আর দেখারই দরকার নেই, এই অপশানটা হবে। আর যদি তোমরা এটা চেক করতে পারো, চেক করো, ব্রোমিনের কত 7 + 5/2, তাহলে কত আসবে বলে দেখি 6, আর 5টা সাইড অ্যাটম, তাহলে লোন পেয়ার কত থাকবে বলে দেখি 1, তাহলে এটা তো হবে না, তাহলে এই অপশানটাই হবে।
কি বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা কি বলছে? বলছে ইফেক্টিভ কলিউশন আর নোন টু প্রসেস। ইফেক্টিভ কলিউশন কী কী করে বলো দেখি। ইফেক্টিভ কলিউশন ব্রেকিং দ্য ওল্ড বন্ড অফ দ্য রিয়াক্ট্যান্ট, রিয়াক্ট্যান্টের ওল্ড বন্ডকে সে ব্রেকিং করে। ফরমেশন অফ নিউ বন্ড অফ দ্য প্রোডাক্ট, এটাও ঠিক। প্রপার ওরিয়েন্টেশন থাকতে হবে ইফেক্টিভ কলিউশনে। কি বুঝতে পারলে কিনা বলো দেখি। আর আর কী হবে বলো? আর এনার্জি গ্রেটার দেন থ্রেশহোল্ড এনার্জি, অবশ্যই ইফেক্টিভ কলিউশনের থ্রেশহোল্ড এনার্জির থেকে বেশি হতে হবে। আচ্ছা থ্রেশহোল্ড এনার্জি মানে তুমি ধরো জাস্ট ঘুমিয়ে আছো, ঘুম থেকে জাস্ট তোমাকে তুলতে হবে, তারপরে তুমি কাজে যেতে হবে, তাহলে তোমার কাজে যাওয়ার ঝোঁকটা ঘুমানোর থেকে যাতে বেশি থাকে, এরকম ব্যাপারটা। কিন্তু হাই অ্যাক্টিভেশন এনার্জি হলে হবে না। অ্যাক্টিভেশন যখন হাই আছে তাহলে ওকে থ্রেশহোল্ড এনার্জি মানে ইফেক্টিভ কলিউশন তখন হয় না। তাহলে কোন অপশানটা হবে বলো? অপশান নম্বর 4 ডি হবে। হয়েছে? ইফেক্টিভ কলিউশনের এই 5টেই পয়েন্ট আছে, এটা ভালোভাবে পড়ে নিও। এটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্সের কোশ্চেন। কেমিক্যাল কাইনেটিক্সের কোশ্চেন এটা। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে দ্য কম্পাউন্ড দ্যাট গিভস ভায়োলেট কালার ইন ল্যাসাইন টেস্ট। আচ্ছা ল্যাসাইন টেস্টে ভায়োলেট কালার কে দেয় জানো কি? ল্যাসাইন টেস্টের ভায়োলেট কালার সালফারের প্রেজেন্ট থাকলে কি কালার দেয়? ভায়োলেট কালার। তাহলে দেখো এখানেও সালফার আছে, তাহলে এখানে তো সালফার নেই, তাহলে এই দুটো অপশান আগেই বাদ। তাহলে এই দুটোর মধ্যে কি হবে? তারপর একটা জিনিস পড়ানো হয়েছিল, আশা করি খেয়াল করে রেখেছো কি জানি না, সালফার এবং নাইট্রোজেন দুজনেই যদি বোথ প্রেজেন্ট থাকে, তাহলে সেই কালারটা ভায়োলেট না হয়ে কি হয়ে যাবে বলো? ব্লাড রেড কালার হয়ে যাবে। তাহলে কোনটা করবে বলো? S+N থাকলে ব্লাড রেড। কিন্তু আমি বলেছি কি গিভস ভায়োলেট কালার, তাহলে ভায়োলেট কালার অনলি কখন দেবে? অনলি সালফার প্রেজেন্ট থাকলে ভায়োলেট কালার দেবে। তাহলে কোন অপশানটা হবে বলো? অপশান নম্বর বি, কারণ এখানে নাইট্রোজেন নেই, এখানে সালফারও আছে আর নাইট্রোজেনও আছে। বুঝতে পারলে? মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এরকম কোশ্চেন মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। হ্যাঁ দেখে নিও তোমরা। দ্য কারেক্ট স্টেটমেন্ট ইজ অর আর। আচ্ছা কারেক্ট স্টেটমেন্ট কার্বনের বলছে, কার্বন হ্যাজ দ্য টেন্ডেন্সি টু ফর্ম ক্যাটায়ন অ্যান্ড রিং উইথ ইটসেলফ, অবশ্যই এটা তো ঠিক আছে। আচ্ছা এটা কেটে দিই, নাহলে এইটা অপশান ভেবে নিবে, এটা ঠিক আছে। দ্য কমন অক্সিডেশন স্টেট অফ গ্রুপ 14 এলিমেন্ট আর বোথ, এটাও ঠিক আছে। আর বোরন ট্রাইফ্লোরাইড ইজ এ স্ট্রং লুইস অ্যাসিড, হ্যাঁ এটাও ঠিক। আচ্ছা অনেকে কোশ্চেন করবে, না স্যার বোরন ট্রাইফ্লোরাইড উইক লুইক অ্যাসিড না, যদি আমি এইটা বলতাম BF3 BCl3 BBr3 আর BI3, তখন লুইস অ্যাসিড অর্ডার কোনটা হতো? এইটা হতো। তখন হয়তো কম হতো যখন আমি কম্পেয়ার করতাম, কিন্তু কম্পেয়ার করছি না, এটা এমনিতেই একটা স্ট্রং লুইস অ্যাসিড, কারণ এর 6 ভ্যালেন্স ইলেকট্রন আছে, 6 ইলেকট্রন, কারণ 3টে বন্ড আছে, তাহলে স্ট্রং লুইস অ্যাসিড। কিন্তু এদের মধ্যে যদি আমি কম্পেয়ার করতাম তখন এ কিন্তু উইক হতো। কম্পেয়ার ইট টু দিস, দ্যাট ইজ ওয়াই, মানে বলতে চাইছি আমি কোন অপশানটা হবে তাহলে? অল অফ দিস অ্যাবাভ। আচ্ছা কমন অক্সিডেশন স্টেট +4 হয় +2 হয়, দেখবে কহো শিব জি শুনো প্রভু, এই এলিমেন্টগুলো +2 দেখানোর প্রবণতা অনেক বেশি থাকে, আর এদের +4, তাহলে কমন বোথ +2 এবং +4 হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ তারপরে দেখো কোশ্চেন নাম্বার 9 কি বলছে? অ্যারেঞ্জ দ্য ফলোয়িং হাইড্রাইট ইন ডিক্রিজিং অর্ডার, দেয়ার রিডিউসিং পাওয়ার। আচ্ছা রিডিউসিং পাওয়ার হাইড্রাইটের কি কার উপর ডিপেন্ড করে বলো দেখি? সেন্ট্রাল অ্যাটম তার সাথে যে হাইড্রোজেন বন্ডটা আছে তার উপর ডিপেন্ড করে। কোনো হাইড্রাইটের ক্ষেত্রে তার রিডিউসিং পাওয়ার কার উপর ডিপেন্ড করে? বারবার বলছি, সেন্ট্রাল অ্যাটম আর হাইড্রোজেন। আর এই বন্ডটা যত উইক হবে
তার রিডিউসিং পাওয়ার তত কী হবে বলো দেখি, বেশি হবে। রিডিউসিং পাওয়ার তত কী হবে বলো দেখি, বেশি হবে, মোর। তাহলে তুমি বলো এর মধ্যে বন্ডটা কি সব থেকে বেশি উইক হবে কিনা বলো দেখি, কি বুঝতে পারলে কিনা বলো দেখি, এর সব থেকে উইক তাহলে কোনটা হবে বলো, কারণ এর যে সাইজ কি হবে, অনেক বেশি, সাইজ মোর। তাহলে সাইজ মোর মানে এদের মধ্যে বন্ড, আর এর সাইজ কি, এর সাইজ স্মল, তাহলে এদের মধ্যে যে বন্ডিংটা খুব একটা ভালো হয়নি, তার মানে এই বন্ডটা কী হবে, উইক বন্ড। তাহলে উইক বন্ড হলে এর রিডিউসিং পাওয়ার সবথেকে কী হবে, বেশি। তাহলে রিডিউসিং পাওয়ার যদি ধরতে যাই তাহলে এটার বেশি, তারপর এটার, তাহলে ডির সব থেকে বেশি হবে। বলো কোন অপশানটা আছে, এই যে ডি, সব থেকে বেশি কোনটা হবে, ডি। তাহলে কোন অপশানটা হবে, অপশান নাম্বার সি, ডি, তারপরে সি, তারপরে বি, তারপরে রিডিউসিং পাওয়ার। কি বুঝতে পারলে কিনা বলো, এটা কিন্তু অনলি ফর হাইড্রাইট, চেক করে নিও। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন। বলছে হুইচ অফ দ্য ফলোইং মলিকুল হাইয়েস্ট বন্ড অর্ডার, তাহলে এটা তো পারবে তোমরা। O2 16, তাহলে 14 যদি 3 হয় তাহলে 15 কত হবে, 2.5, আর 16 2, তাহলে এর বন্ড অর্ডার কত, 2। আর C2 কত হবে, C2 12, তাহলে 13 2.5, আর 12 কত 2, তাহলে এরও বন্ড অর্ডার কত হবে 2। আর সিওর বন্ড অর্ডার কত হয়, সিওরও 18 ইলেকট্রন, 14 ইলেকট্রন, এটা 12 ইলেকট্রন, আর এটা 16 ইলেকট্রন, তাহলে এর বন্ড অর্ডার কত হবে 3। কিন্তু একটা মনে রাখতে বলেছিলাম, সিও প্লাসের বন্ড অর্ডার 3.5 হয়েছে, আর বিএফ একটা মলিকুল তার বন্ড অর্ডার হচ্ছে 1.41, এটা মনে রাখতে বলেছিলাম যে CO3+ এর 13 ইলেকট্রনটা হচ্ছে, তবুও এর বন্ড অর্ডার কত হয় বলো দেখি, 3.5, এটা মনে রেখো। আর বিএফ এরও 14 ইলেকট্রন হচ্ছে, এরও 14 ইলেকট্রন, কিন্তু এর বন্ড অর্ডার হবে 1.41, তাহলে হাইয়েস্ট। আর এর তো বন্ড অর্ডার কত 2, তাহলে এর বন্ড অর্ডার হবে কত 1, তার কারণ কি, কটা ইলেকট্রন, 2টো ইলেকট্রন, তাহলে হাইয়েস্ট বন্ড অর্ডার হচ্ছে কত, এইটা। তাহলে এই দুটো কিন্তু মনে রেখো মাথায়। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে ক্যালকুলেট দ্য OH মাইনাস কনসেন্ট্রেশন অফ NaOH হুইচ হ্যাভ pH ইকুয়াল টু 8। তাহলে আমরা কি জানি, pH ইকুয়াল টু নেগেটিভ লগ অফ কনসেন্ট্রেশন অফ কি, H+। তাহলে pH এখানে কত দেওয়া আছে, 12, তাহলে 12 ইকুয়াল টু নেগেটিভ লগ অফ কনসেন্ট্রেশন অফ কি, H+। তাহলে এইটা হয়ে যাবে, দেখো লগ অফ H+ সমান লিখতে পারি -12, আর H+ এর অ্যান্টি লগ চলে এলে কত, 10⁻⁻, কত 12। আরেকটা আমরা ফর্মুলা জানি, সেটা হচ্ছে কি ফর্মুলা, সেটা হচ্ছে H+ এর কনসেন্ট্রেশন আর OH- এর কনসেন্ট্রেশন ইকুয়াল টু কত, 14। তাহলে OH- এর কনসেন্ট্রেশন কত হবে বলো দেখি, 12/H+ এর কনসেন্ট্রেশন, তাহলে OH- এর কনসেন্ট্রেশন সমান কত হবে, 14 আচ্ছা 10⁻14 হবে, এটা সরি, এটা pH লিখে ফেলেছিলাম আমি, সরি, 10⁻14 হবে, 10⁻14। তাহলে এটা কত হবে বলো, 10⁻14, আর এটা হবে 10⁻12। তাহলে OH- এর কনসেন্ট্রেশন কত আসবে বলো দেখি, 10⁻2 OH-, কিন্তু কি বলেছে, ক্যালকুলেট দ্য OH- কনসেন্ট্রেশন, অবশ্যই OH- এর কনসেন্ট্রেশন কত বেরালো বলো, OH- এর কনসেন্ট্রেশন যদি তুমি ধরতে চাও, এইটা বেরালো, হয়েছে, এই যে 10⁻², তাহলে কোন অপশানটা হবে বলো। এগুলো সিম্পল, তোমরা আশা করি করতে পারবে, যারা নিট পিওর ক্যান্ডিডেট বা খুব ভালোভাবে পড়েছো তারা খুব ভালোভাবে এইসব কোশ্চেনগুলো করতে পারবে, জাস্ট সিম্পল তোমাদের কাছে এগুলো। চলো নেক্সট কোশ্চেন বলছে কি, 1 mole of an ideal gas at 300 Kelvin expand isothermally from initial volume 1 liter to 10 liter, ডেল্টা ই। আচ্ছা, ডেল্টা ই বা ডেল্টা ইউ মানে হচ্ছে কি চেয়েছে, ইন্টারনাল এনার্জি চেয়েছে, ইন্টারনাল এনার্জি। আর ইন্টারনাল এনার্জি একটা কার উপর ডিপেন্ড করে, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কার উপর ডিপেন্ডেন্ট করে জানিস কি, টেম্পারেচার, ফাংশন অফ টেম্পারেচার। তাহলে তার যদি টেম্পারেচারই কনস্ট্যান্ট হয়, কীরকম বুঝলাম,
টেম্পারেচার কনস্ট্যান্টটা কীরকম বুঝলাম, এটা কি বললো, আইসোথার্মাল প্রসেস বললো না, তাহলে এর কত হয় জানো কি, ডেল্টা ইউ বা ডেল্টা ই কত হবে, 0। তাহলে আইসোথার্মাল প্রসেস, আইডিয়াল গ্যাস, এই দুটো যদি দেখতে পেয়ে যাও তাহলে অ্যান্সার নির্দ্বিধায় হবে 0। হয়েছে, এই যে বললো আইসোথার্মালি আর আইডিয়াল গ্যাস, ব্যাস এই দুটো হয়ে গেছে, তার মানে কাজ কমপ্লিট। চলো নেক্সট কোশ্চেন বলছে হুইচ কোয়ান্টাম নাম্বার ইজ নট রিলেটেড টু স্ক্রডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। তাহলে স্ক্রডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটা কী ছিল বল দেখি, ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সাই বাই ডি ওয়াই স্কোয়ার, স্কোয়ারগুলো ভালোভাবে লিখি নাহলে বুঝতে পারবে না, আবার স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সাই বাই ডি জেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ই মাইনাস ভি সাই ইজ ইকুয়াল টু 0। এটা স্ক্রডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। আর এইখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি কি কোয়ান্টাম নাম্বারগুলো পাই, যে কোয়ান্টাম নাম্বারগুলো পাই সেইটা হচ্ছে কি, এন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এল অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। হয়েছে, তাহলে এই ইকুয়েশনটাকে সলভ করে আমরা 3টে কোয়ান্টাম নাম্বার পাই, কোনটা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার পাই, অ্যাজিমুথাল আর ম্যাগনেটিক। কিন্তু স্ক্রডিঞ্জার ওয়েভ ইকুয়েশন স্পিন কোয়ান্টাম নাম্বারের সঙ্গে কোনো রকম রিলেশন নেই, এটা পরে অ্যাড করা হয়েছে স্পিন কোয়ান্টাম নাম্বার, এইটা স্ক্রডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে আসেনি, বারবার বলছি শুনে নাও। তাহলে এটা কী হবে, হুইচ কোয়ান্টাম নাম্বার ইজ নট রিলেটেড উইথ স্ক্রডিঞ্জার ইকুয়েশন, স্পিন কোয়ান্টাম নাম্বার। হয়েছে, স্ক্রডিঞ্জার ওয়েভ ইকুয়েশন কোন কোন কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে ধারণা দিয়েছিল, এই কটা, এন এল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল আর ম্যাগনেটিক, আর এইটা পরে অ্যাড করা হয়েছে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন কি বলছে, ইন দ্য ফলোয়িং রিয়াকশন when 1 mole ammonia and 1 mole of O2 are make to react with complete। আচ্ছা এরকম কোশ্চেন, তার মানে এটা হচ্ছে লিমিটিং রিয়েজেন্টের কোশ্চেন, তোমরা বুঝেই ফেলেছো লিমিটিং রিয়েজেন্টের কোশ্চেন। কেন, এরকম 1 মোল দেওয়া থাকবে, দিয়ে প্রোডাক্ট ফর্ম, কত প্রোডাক্ট ফর্ম হবে বলতে চাইবে, তার মানে বুঝে যাবে লিমিটিং রিয়েজেন্টের কোশ্চেন। আর লিমিটিং রিয়েজেন্টের কোশ্চেন করতে গেলে তোমাদের একটা ট্রিক বলে দিই, বা ট্রিক নয়, জাস্ট সিম্পল ফলো করতে হবে। 1 নম্বর, বোথ রিয়াক্ট্যান্টের কী বের করে নেবে বলো দেখি, মোল বের করে নেবে। হয়েছে, আর 2 নম্বর কাজ কী করবে, 2 নম্বর কী করবে, চেক করবে, জাস্ট চেক গিভিন মোল বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, সবার ক্ষেত্রে দুটো রিয়াক্ট্যান্টেরই মোল বাই স্টয়চিওমেট্রিক, যার ভ্যালু লিস্ট ভ্যালু সেইটাই হবে কি লিমিটিং রিয়েজেন্ট, জাস্ট এটা চেক করবে। আর 3 নম্বর কী হবে, যদি ফাইন্ড আউট সাবস্ট্যান্স কত হবে, সাবস্ট্যান্স ফাইন্ড আউট যদি বলে, তাহলে কীরকম হবে, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ ফাইন্ড আউট ডিভাইডেড বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ লিমিটিং রিয়েজেন্ট ইন্টু মোল অফ লিমিটিং রিয়েজেন্ট, ব্যাস কাজ খতম, সাবস্ট্যান্স ফাইন্ড আউট হয়ে যাবে। আর এই মোলটা কিন্তু চেক করা মোল নয়, হ্যাঁ চেক করা মোল নয়, এই মোলটা হচ্ছে এই মোলটা অরিজিনাল মোলটা, চেক করা মোল নয়। তাহলে দেখো আমি এই অঙ্কটা কেমন করছি দেখো, সরি এখানে কোশ্চেন, আচ্ছা এখানে জায়গায় থাকছে না, তবুও এখানে করে দিই, দেখো 4NH3 প্লাস 5O2, সেখান থেকে করতে হবে 4NO প্লাস 6H2। তাহলে এইটা দেখো কত মোল দেওয়া আছে, 1 মোল আর 1 মোল। এবার চেক করো, চেকটা একটু সাইডে করবে, ওখানে করবে না, চেক। তাহলে গিভিন মোল 1 মোল আর স্টয়চিওমেট্রিক কত 4, আর এর ক্ষেত্রে গিভিন মোল আর স্টয়চিওমেট্রিক কত 5, তাহলে সবথেকে কম কে ভ্যালু আসবে, এইটা। তাহলে এইটা হয়ে যাবে কি লিমিটিং রিয়েজেন্ট কোনটা হয়ে যাবে, এইটা হয়ে যাবে কি লিমিটিং রিয়েজেন্ট। দিয়ে কী বলেছে, 1 কোনটা তৈরি হবে বলে দেখি, অল অ্যামোনিয়া উইল বি কনজিউম, সমস্ত অ্যামোনিয়া কি থাকবে না, কারণ কি এটা এক্সেস রিয়েজেন্ট, আর এক্সেস রিয়েজেন্ট কোনো দিন টোটালি কনজিউম হয় না, তাহলে এটা তো হবেই না। বলছে অল অফ দ্য অক্সিজেন উইজ কনজিউম, হ্যাঁ অবশ্যই হবে, অল অফ দ্য
অল অফ দ্য অক্সিজেন উইল বি কনজিউমড। 1 মোল অফ H2 ফর্ম, তাহলে H2 কত তৈরি হবে দেখো, স্টয়চিওমেট্রি এর কত 6, আর লিমিটিং রিয়েজেন্টের স্টয়চিওমেট্রি 5, আর লিমিটিং রিয়েজেন্টের মোল কত হবে 1। তাহলে এটা কি 1 মোল হচ্ছে? 1 মোল হচ্ছে না, তাহলে এই অপশানটাও হবে না, এই অপশানটাও হবে না। তাহলে কোনটা হবে? অল, মানে এইটা লিমিটিং রিয়েজেন্ট, এইটা। বুঝতে পারলে? তাহলে লিমিটিং রিয়েজেন্টের কোশ্চেন আশা করি একটু দেখে নিও, এরকম করে চেক করে করতে হয়। চলো নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যারেঞ্জ ডিক্রিজিং অর্ডার অফ ডাইপোল মুভমেন্ট। আচ্ছা, ডাইপোল মুভমেন্ট মিউ ইজ ইকুয়াল টু ইলেকট্রোনেগেটিভিটি ইন্টু ডিস্টেন্স বা কী হবে সাইজ, আর ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি বা এটাকে কী বলা হয় চার্জ। এটা বাই বলছি না, কিন্তু আমি বাই বলছি না, অর ইন্টু ডিস্টেন্স বা সাইজ। তাহলে ধরো CH3F আর CH3Cl CH3Br, সাইজের দিক থেকে দেখতে গেলে এ বড় হবে, এটা সাইজ, আর ইলেকট্রোনেগেটিভিটির দেখতে গেলে এ বেশি হবে। কিন্তু এই দুজন মারামারি করে এই আগে বেরিয়ে যাবে, CH3Cl সব থেকে বেশি হবে, তারপরে CH3F বেশি হবে, CH3Br বেশি হবে। এই দুজন বলবে আমি বড়, দিয়ে বড় কে হয়ে গেল CH3Cl। এটা এক্সপেরিমেন্টাল ডাটা, একটু মনে রেখো। হয়েছে? এটা আসে, হ্যাঁ, এটা নিটে আসতে পারে এই বছর, নিট 2025 আসতে পারে এই বছর। তাহলে কোন অপশানটা হবে বলো? CH3Cl, তারপরে CH3F, তারপরে CH3Br, নিশ্চয়ই এই অপশানটা হবে। হয়েছে? চলো নেক্সট কোশ্চেন বলছে আইপিএসি নেম। তাহলে আইপিএসি নেম কীরকম হবে বলো? আচ্ছা, এইটাকে যদি 1 দিই এ 2 পাবে, কিন্তু এরকম না। ডবল বন্ডকে তুমি 1 দিতে গেলে আপনি 2 পড়ে যাবে, তাহলে এরকম হবে না। তাহলে এরকম না হলে কীরকম হবে সেটা হচ্ছে, একে 1 দিলাম, একে 2 দিলাম, হ্যাঁ এবার ঠিক আছে। একে কত দেবো? 3, 4, 5, 6, কেন? এটা সাবস্টিটিউটকেও লোয়েস্ট নাম্বার দিব। আমি একেও 1 দিতে পারতাম, এখানে 1 দিতে পারতাম, এখানে 2 দিতে পারতাম, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6 দিতে পারতাম, কিন্তু সাবস্টিটিউটটা 6 নম্বর পেয়ে যাবে। কিন্তু যখন এইটা দিলাম সাবস্টিটিউটটা 3 নম্বর, তাহলে কী হবে? 3 মিথাইল আসছে, তাহলে 3 মিথাইল কোনোগুলো নেই, তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও। কোন অপশানটা হবে? এইটা। হয়েছে? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে কি বলছে, একটা স্ট্রাকচার দেওয়া আছে গ্লুকোজের, যে বলছে এইটাকে কীরকম স্ট্রাকচার বলে। আচ্ছা, একেই বলেছিলাম এরকম স্ট্রাকচারকে কি বলে? হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলা। আর ফিশার প্রজেকশন ফর্মুলা কেমন হয়? এরকম হয়, 4টে থাকবে, আর CHO CH2H, এটা বলা হবে ফিশার প্রজেকশন ফর্মুলা। এইটা হচ্ছে কি ফিশার প্রজেকশন ফর্মুলা না? আর এইটা যদি তুমি লিখো এইদিকে H, এইদিকে সব H, তাহলে এটা হচ্ছে ফিশার আর এটা হচ্ছে হাওয়ার্ড। এবার বলো আলফা হবে কি বিটা হবে? আচ্ছা, আলফা সবসময় নিচের দিকে থাকে, কীরকম মনে রাখবে? আলফা মানে আপেল, আর আপেল দেখবে, আপেল সূত্র বলে না, সবাই ট্রোল করে আপেল নিচের দিকে পড়লো কেন, উপরের দিকে যায় না কেন? ওই মানে গ্র্যাভিটেশনাল ফোর্স আপেল থেকে আবিষ্কার হয়েছে, সবাই বলে না আপেল নিচের দিকে পড়েছিল, আইনস্টাইন বসেছিল না নিউটন বসেছিল। তাহলে আপেলটা নিচের দিকে থাকবে, মানে আলফা নিচের দিকে থাকবে, আর উপরের দিকে উইচ থাকলে 1 নম্বর পজিশনে কী হয়ে যাবে? এটাকে বিটা পজিশন। তাহলে কী হবে? হাওয়ার্ড পজিশন ফর্মুলা এবং বিটা ডি গ্লুকোজ। তাহলে কোন অপশানটা হবে? অপশান ডি। কি বুঝতে পারলে? ফিশার তো হবেই না, আলফা না হয় বিটা, আলফাটা নিচের দিকে থাকে, আলফা আপেল মানে নিচের দিকে পড়েছিল, এরকম মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন বলছে ইন দ্য ফলোয়িং রিয়াকশান 1 মোল অফ C2H4 অক্সিডাইজড। তাহলে এটাকে তুমি আগে ব্যালেন্স করো, না হলে তুমি মোল খুঁজে পাবে না। তুমি আগে এটাকে ব্যালেন্স করো, তার না হলে মোল খুঁজে পাবে না। তাহলে চলো ব্যালেন্স করে দেখা যাক। এটা বলছে Cr2S7 2- থেকে Fe2+, সেখান থেকে কত হয়েছে? Fe3+, প্লাস Cr3+। তাহলে এর অক্সিডেশন ক্যালকুলেট করবে কত? 6। তাহলে এর যদি এন ফ্যাক্টর বের করি, কত আসবে বলো দেখি? আচ্ছা, এটা বের করে দেখো একটু। আচ্ছা, ক্রোমিয়ামের কত হবে? 2x প্লাস -14 = -2। তাহলে 2x = +12, তাহলে x = +6। তাহলে নম্বর অফ ইলেকট্রন চেঞ্জ কত হয়ে যাচ্ছে বলো? 3। আর সাইড অ্যাটম কত আছে?
নম্বর অফ অ্যাটম কত আছে, এন ফ্যাক্টর ক্যালকুলেট করতে গেলে 2, এটা হচ্ছে নম্বর অফ ইলেকট্রন চেঞ্জ, আর এটা হচ্ছে নম্বর অফ অ্যাটম, আর এর থেকে ইলেকট্রন চেঞ্জ কত 1, আর নম্বর অফ অ্যাটম কত আছে, একটা অ্যাটম, তাহলে কত হচ্ছে, এবার ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে কী হয়ে যাবে, ক্রস মাল্টিপ্লাই, তাহলে এখান থেকে কত আসবে 6, তাহলে 6টা এর কারণে তৈরি হয়েছে, কিন্তু এর সঙ্গে গুণ হবে, এই জায়গায় গুণ হবে, তাহলে Cr2O7 2 মাইনাস 1 প্লাস 6Fe2 প্লাস, সেখান থেকে Fe2 প্লাস প্লাস Cr3 প্লাস, তাহলে দেখো, তাহলে এখানে 2 হয়ে যাবে, পরে 6 লেগে যাবে যখন ব্যালেন্স করাবে। তাহলে দেখো আমি বলতে চাইছি 1 মোল কত মোলকে অক্সিডাইজড করেছে বলো, 6 মোল, তাহলে 1 মোল K2Cr2O7 অক্সিডাইজড 6 মোল অফ Fe2 প্লাস। তাহলে এরকম কোশ্চেন আগে ব্যালেন্স করবে, তারপরে অ্যান্সার দেবে। চলো নেক্সট কোশ্চেন বলছে ডায়াগোনাল রিলেশনশিপ ইজ নট শোন বাই, তাহলে ডায়াগোনাল রিলেশনশিপ কারা দেখায়, এটা হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আর সিলিকন। আর ডায়াগোনাল রিলেশনশিপ এই 3টা পেয়ারই দেখায়, কে এই 3টা পেয়ার, আর কেউ দেখায় না কিন্তু, হ্যাঁ। তাহলে দেখো লিথিয়াম আর ম্যাগনেসিয়াম দেখায়, আর বোরন আর সিলিকন দেখায়, আর বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম দেখায়, আর এইটা দেখায় না। তাহলে কোন অপশানটা হবে, বলো, অপশান বি, সি, মানে কার্বন অ্যান্ড ফসফরাস। তাহলে এই 3জনই ডায়াগোনাল রিলেশনশিপ দেখায়। চলো নেক্সট কোশ্চেন বলছে নাম্বার অফ অ্যাটম এক্স অ্যান্ড এত আর গিভিন, দেন ইম্পিরিক্যাল ফর্মুলা। তাহলে ইম্পিরিক্যাল ফর্মুলা কত হবে, এক্স, নম্বর অফ অ্যাটম কত দেওয়া আছে 3 × 10⁻20 বাই 6 × 10⁻23, আর ওয়াই কটা দেওয়া আছে, ওয়াই নম্বর অফ অ্যাটম 6 × 10⁻22 আর 6 × 10⁻23। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসবে বলে দেখি, হাফ ইন্টু 10, আর ওয়াই সমান কত আসবে 1/10। তাহলে এইটা যদি হয় তাহলে কত আসবে বলে দেখি 1/20, আর ওয়াই ইকুয়াল টু 1/10। তাহলে বোথ সাইড 20 দিয়ে মাল্টিপ্লাই, কারণ সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও আনতে হবে। তাহলে এটা কত হয়ে যাবে 1, এর সঙ্গে 20 যোগ করলে এটা হয়ে যাবে কত 2। তাহলে সিম্পলেস্ট হোল নাম্বার কত আসবে, এক্স ইকুয়াল টু কত আসবে 1, তাহলে XY2। তাহলে এটা হচ্ছে তার ইম্পিরিক্যাল ফর্মুলা। কারণ কি, এইটাকে আমাকে হোল নাম্বার রেশিওতে আনতে হবে, এই কারণে এইটা দিয়ে গুণ করে দিলাম, যাতে হোল নাম্বার রেশিও, তুমি আলাদা কিছু দিয়ে গুণ করতে পারতে, তাহলে ফ্র্যাকশান আসতো, ফ্র্যাকশানকে আবার হোল নাম্বার করতে হতো। কি বুঝতে পারলে? তাহলে কোন অপশান হবে, অপশান নাম্বার বি হয়েছে। তাহলে 20টা কোশ্চেন আমরা আজকে করলাম, দেখলাম, কিছু ইম্পর্টেন্ট কনসেপ্টও শিখলাম। আশা করি তো ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিও, আর চলো খুব ভালোভাবে এক্সাম দিও। থ্যাংক ইউ। কোশ্চেনগুলো ভালোই ছিল, এবং কোশ্চেনগুলো দেখো, আর কোশ্চেন নাম্বার টেস্ট নাম্বার 12-এর কোশ্চেন নাম্বার 9টা একটু চেক করে নিও। আর নেক্সট ভিডিওটা তোমরা প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির 20টা কোশ্চেন পেয়ে যাবে। থ্যাংক ইউ।